আপনি আমাকে ইয়ে দিচ্ছেন কেন? ইয়ে মানে, আরে তুমি কিসের কথা বলতেছো? কুত্তা হারামি, আপনি বুঝতে পারেন না? আপনি আমাকে সবসময় খালি সুরসুরি দেন। আরে বাবা, আদর করতে গেলে সুড়সুড়ি লাগে জীবনে প্রথম শুনলাম। এটি কি শুধু আপনি আজকে করতেছেন? আপনি সেই বিয়ের আগের থেকে এরকম করতেছেন। আপনাকে আমি বলে দিয়েছিলাম না এগুলো করা চলবে না? এগুলো না করলে মজা পাবে না তো। তাছাড়া এগুলো মানে আমি আবার কি করতেছি? তাছাড়া এগুলো আদর। আর তুমি আদরকে কি সব উল্টাপাল্টা বলতে চাই? দেখেন, আদরই হোক আর আদরই হোক, এইভাবে কোনো কিছু করা চলবে না। আপনি খুব ভালো করেই জানেন আমি এগুলো পছন্দ করি না। তারপরও আপনি এইগুলোই বারবার করতে থাকেন। আপনাকে আমি বোঝাতেই পারি না এগুলো করলে আমার মধ্যে কেমন কেমন হয়। তারপর আপনি এইগুলোই বারবার করতে থাকেন। এমন কেন করেন? আপনি সবসময়, আপনি কি বাজে পচা লোক একটা। তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো ততটা কিন্তু নও। আমি খুব ভালো করে জানি তুমি সবটাই জানো। আর তুমি কোনো পিচ্চি নও যে কিছু বুঝতে পারো না। আমি সবই বুঝতে পারি, কিন্তু আপনি আমার কাছে আসলে কেমন কেমন যেন করেন। আর আমাকে আদর করার ছলে কেমন যেন সুরসুরি দিতে শুরু করেন। আপনাকে আমি বোঝাতেই পারি না এগুলো করতে আমার নিজের মধ্যে কেমন কেমন হয়। আচ্ছা বাবা, করবো না, কিন্তু বলতে তো হবে কেমন কেমন হয়। তুমি সেটা না বলবে, খালি বলো সুড়সুড়ি দেই। কি এমন করেছি যার জন্য তোমার সুড়সুড়ি লাগে বলো? আমার সুরসুরি লাগলে আমি কি বলবো? আমি কি বলবো না? আপনি না একটা ফাজিল পোলা। সবসময় শুধু আমাকে এইভাবে খালি সুরসুরি দেন আর কষ্ট দেন। আপনার কি একটু মায়া দেওয়া হয় না? আমার মতো একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে এরকম করে সুরসুরি দিতে আপনার একটু লজ্জা করে না? ওরে আমার নিষ্পাপ বাচ্চা মেয়েরে, তোমাকে দেখে যে কেউ বাচ্চার আম্মু বলে দিবে। আর তুমি বলতেছো নিষ্পাপ বাচ্চা মেয়ে? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। দুদিন আগেও যে দুষ্টুমিটা আমার সাথে করেছো সেটা কি আমি জানি না? আর তাছাড়া আমি আবার কি করলাম? সবটা তো আপনিই করেন। তাছাড়া যা করার আমি আবার কখন করলাম? আপনি সব সময় আমার সাথে দুষ্টুমি খুনসুটি করতে থাকেন। এইগুলোকে আমি আপনাকে করতে বলি? আপনি সব সময় করেন। আপনি না ফাজিল একটা। আপনাকে বিয়ে না করলে জানতেই পারতাম না বড়রা কতটা লুচু হয়। তুমি আমাকে যা বলার বলতে পারো। আর বরেরা যদি লুচু হয় তাহলে কেউই আর আদর করতে পারতো না। হ্যাঁ, সেটাই। আপনি যদি লুচু না হতেন তাহলে এমন করে আমাকে উল্টাপাল্টা জায়গায় স্পর্শ করতেন না। আর আমাকে এরকম সুরসুরিও দিতেন না। আমি সেটা খুব ভালো করেই জানি। দেখেন, এরকমটা আর কখনো করবেন না। আমার কি একটুও কষ্ট হয় না বলেন? আপনি কি একটুও বুঝতে পারেন না আপনার বউয়ের কষ্ট হয়? কষ্ট দূর করে দেওয়ার জন্য আমি আছি তো। তারপরও তুমি এরকম করো কেন সব সময়? তুমি সব সময় আমাকে দূরে সরিয়ে দিতে পারলেই যেন বাঁচো। কি এমন আমাকে একটু আদর করতে দিলে কি এমন হয় বলো? আপনার দিকে আদর করে মন ভরে না। বিয়ের আগে কত বেশি আদর করেছেন, আর এখনো আদর করতে হবে। আপনি আসলে একটা ফাজিল। বিয়ের আগে আমাকে কেউ কম জ্বালিয়েছে, আর এখনো বলতেছেন বাসর রাতে যে আদর করতে দিলেন, তাতে মনে হলো কখনো আদরই করেননি। আরে বাবা, করেছি। এমন করে কখনো আদর করিনি। এমন করে মানে কেমন করে? তাছাড়া বিয়ের আগে এমন কিছু করেছেন যেটা বাকি আছে? তারপরও এখন বলতেছেন এমন করে আদর করেননি। আরে বাবা, যেটা করলে পৃথিবীর সর্বোচ্চ সুখের চূড়ায় চলে যাওয়া যায়, তাছাড়া যেটা করলে বেবি আসবে, সেটা তো কখনো করা হয়নি, তাই না? ফাজিল বেটা, লুচ্চা একটা। এইসব কথা সবার সামনে বলতে হয়? আপনি না একটুও মুখে লাগামটা নেই। সব সময় এইসব দুষ্টু দুষ্টু কথা বলতে থাকেন। আপনাকে এইসব কেউ শেখায়? হ্যাঁ, আপনি আসলে একটা লুচু। না হলে এইসব কথা বলতে পারতেন না। আপনাকে আমি বলেছি এইসব কথা কেউ কি কাউকে বলবেন না। এইসব কথা বললে আমার লজ্জা লাগে। আর আপনি সেই লজ্জাটাই আমাকে বারবার ফেলার জন্য এরকম দুষ্টু মিষ্টি কথাগুলো বলতে শুরু করেন। বউয়ের সামনে এগুলো না বলে কার সামনে বলবে বলো? তাছাড়া তুমি তো আমার একমাত্র বউ। 10টা না 5টা নয়। তবু তোমার সাথে না করলে কার সাথে করবো বলো? সেটা ঠিক আছে, কিন্তু ওরা যে শুনে ফেলেছে, ওদের সামনে এগুলো বললে আমার বুঝি লজ্জা লাগে না? তাহলে আপনি কেন এরকম করে বলতে শুরু করেন? আর দেখেন, এইগুলো না বলে যেটা করতেছিলেন সেটাই করেন। আমি তো সেটাই করতেছিলাম, কিন্তু তুমি এমন করে বারবার আমাকে আটকে দিতেছো, যার জন্য আমার খুব রাগ হচ্ছে। আর তুমি কিনা আমাকে বলতেছো যেটা করতেছিলাম সেটা করেন। আমি তো সেটাই করতেছিলাম, কিন্তু
তুমি কি করলে? বারবার আমাকে আটকে দিলে। তোমাকে বলেছি আমি যখন আদর করতে আসি তখন তোমাকে আদর করতে শুরু করি। তুমি কিন্তু আমাকে একদম আটকাবে না। আর তুমি কি করো? ততবার আমাকে আটকে দাও আর বলো সুরসুরি লাগে। ওসব সুরসুরি টুরসুরি কিছু নয়, এগুলো আমাকে আটকানোর জন্য, তাই না? রিফাতের কথায় রিমা লজ্জায় একদম লাল হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন রিফাত একটা মুচকি হাসি দিয়ে ওর গালে আর ঘাড়ে নাক ঘষতে শুরু করলো। তখনই রিফাত ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বরের ভালোবাসাটা নিতে এত অসহ্য লাগে, এত বেশি বিরক্ত ফিল করো, তাহলে তো সেটা বলে দিতে পারতে। বিয়েটা না করলেই পারতে। এত ঘটা করে বিয়েটা করার কি দরকার ছিল বলো? কথাগুলো বলে রিমার মুখের দিকে তাকাতে দেখলো রিমার মুখটা পুরো কালো হয়ে আছে। তখন রিফাত বুঝতে পারল রিমাকে কথাগুলো বলাতে অনেক বেশি কষ্ট পেয়েছে। তখন রিফাত ওর কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কি হলো? আমার বউটা খুব রাগ হলো, তাই না? আমি কি কিছু ভুল বলে ফেললাম? আপনি সবসময় না এইসব কথা বলে আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য রেডি থাকেন। আপনাকে বলেছি এইসব কথা বলে আমাকে কষ্ট দিবেন না। আপনার এইসব কথাগুলো আমি সহ্য করতে পারি না। আপনি তারপরও এইগুলোই বারবার বলেন। আপনাকে কি করলে বোঝাতে পারবো যে এগুলো বললে আমার বুকের ভেতর কতটা যন্ত্রণা হয়? আপনি জানেন আমি আপনাকে সবসময় হারিয়ে ফেলার ভয়ে থাকি বলে বিয়েটা করার জন্য এরকম তাড়াহুড়ো করেছিলাম। তাই? তাহলে এমন করে দূরে সরিয়ে দাও কেন? আর তুমি যে আমাকে এত বেশি ভালোবাসো আমি তো সেটা একটা করে জানতাম না। যদি জানতাম এমন করে কখনো তোমাকে কষ্ট দিতাম বলো? কখনো এসব কথা তোমাকে বলতাম না। তা জানবেন কি করে? আপনি তো শুধু জানেন কাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কাকে কিভাবে বিপদে ফেলা যায়, আর কাকে কিভাবে আদর করা যায়। কাকে কিভাবে মানে? আমি আবার কাকে আদর করলাম? তাছাড়া তুমি কি বলতে চাও? আমি উল্টাপাল্টা কাউকে আদর করিনি। শুধু একমাত্র তোমাকে আদর করেছি। বিয়ের আগেও তোমাকে আদর করেছি আর বিয়ের পরও তোমাকে আদর করার চেষ্টা করছি, কিন্তু তুমি দিতেছো না। বিয়ের আগে আদর করেছেন সেটা ঠিক আছে, বিয়ের পরেও করতেছেন, কিন্তু আমি আপনাকে বাধা কোথায় দিলাম? এই যে বলতেছো তোমার সুরসুরি লাগতেছে, এমন করে যেন তোমাকে আর কখনো আদর না দিই, তাহলে বাধা দিও না। আরে বাবা, অস্বস্তি লাগলে সেটা কি বলবো না? আপনি সবসময় খালি একটু বেশি বোঝেন। আচ্ছা ঠিক আছে, আপনার যা করার করেন, তারপরেও আমাকে এমন করে আর এইভাবে এসব কথা বলে আর আমাকে ইমোশনাল করে দেওয়ার কিছুর দরকার নেই। না না, তুমি না চাইলে আমি আর তোমাকে কখনো টাচ করবো না। আমি খুব ভালো করে জানি তুমি কতটা অস্বস্তি ফিল করেছো, আর যার জন্য এরকম করে আমাকে বললে। আমি জানি তোমার খুব বেশি খারাপ না লাগলে তুমি সেই বিষয়টা কাউকে জানতে দাও না। রিফাত কথাগুলো বলে রিমাকে ছেড়ে উঠে গেল। তখনও বুঝতে পারল রিফাত হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছে। হয়তোবা ওর এরকম কথা বলাতে রিফাত এক মুহূর্ত দেরি না করে ব্যালকনির দিকে চলে গেল। আর রিমা বসে ভাবতে লাগলো ওদের রিলেশনের দিনগুলো অনেক সুন্দর ছিল। প্রথমে রিমা রিফাতকে প্রপোজ করেছিল, কিন্তু রিফাত প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিল না। কিন্তু কিছুদিন আগে রিসেন্টলি ব্রেকআপটা হয়েছিল। প্রায় 6টা মাস হয়েছে মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট করতো, ভালোবাসতো কিনা জানে না, তবে আঘাত পেয়েছিল যে কেউ ওর বিশ্বাসটা ভেঙে দিল। কারণ মেয়েটা ছিল একটা ফ্ল্যাট আর একটা প্লে গার্ল, যে কিনা রিফাতের সাথে রিলেশন করে বেড়ানোটাই ছিল তার একটা উদ্দেশ্য। আর ওই মেয়েটার জন্য রিফাত অনেক বেশি ভেঙে পড়েছিল। তারপর রিমা তার আগে থেকে পছন্দ করতে যখন জানতে পারলেও ওদের রিলেশনটা ভেঙে গেছে, তখন এর সাথে ফ্রেন্ডশিপ থেকে শুরু করে ওর আশেপাশে যাওয়ার চেষ্টা পর্যন্ত করত। কিন্তু রিফাত ইগনোর করত, আরও অবহেলা করে বারবার দূরে সরিয়ে দিত। তারপর যখন রিফাতকে নিচে থেকে প্রপোজ করেছিল, তখন রিফাত অনেক বেশি অবাক হয়েছিল। তারপর একটা ডেভিল হাসি দিয়ে বলেছিল, কয়েকটা দিন যেতে না যেতেই আবার আরেকজনের আগমন। আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি তুমি আমার লাইফে অগোছালো করে দেওয়ার জন্য এইভাবে আসতে চাইছো। দেখো, এসব কিছু উদ্দেশ্য থাকলে, এমন কিছু উদ্দেশ্য থাকলে আমার লাইফে আসার দরকার নেই। আমি কি রিসেন্টলি কয়েকটা দিন আগে ব্রেকআপের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি? তারপর তুমি যদি এমন করে আমার লাইফ নিয়ে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। আপনি ভুল বুঝতেছেন। আমি আপনাকে সেই আগে থেকেই ভালোবাসি, আপনার এই রিলেশনটা শুরু হওয়ার আগে থেকে। কিন্তু আপনাকে যবে বলতে যাব তবে জানতে পারলাম ওই মেয়েটার সাথে আপনি রিলেশনে জড়িয়ে গেছেন। এটা কি আমার দোষ বলেন? কে কাকে ফেক ভালোবাসে আর কে কাকে সত্যিকারের ভালোবাসে
এটা মানুষ বুঝতে পারে না। যদি বুঝতে পারতেন তাহলে হয়তো ওকে আপনি কখনোই ভালোবাসতেন না। আমি কথা দিচ্ছি আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। ভালোবাসাটা একটা মিথ্যা মায়ামোহ। সত্যিকারের ভালোবাসা বলতে কিছু হয় না। আমি সেটা খুব ভালো করে জানি। এসব কথা বলে আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না। তাই এগুলো না বলে এখন এখান থেকে যান। আর দেখেন, দ্বিতীয়বার এসব কথাগুলো বলতে আসবেন না। তাহলে আমি কলেজে আসাটাই বন্ধ করে দিব। তো এই ঘটনার পর রিফাত আরও অনেক আফসোস ছিল। আর রিমা ওকে বোঝানোর চেষ্টা করতেই কিন্তু রিফাত ওকে তত বেশি অপমান আর অবহেলা করত। তারপর একটা সময় 6টা মাস আরও কেটে গেল। রিমা তারপর রিফাতের প্রশংসায় ছিল না। তখন রিমা এটি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করত। তারপরে একটা সময় রিফাতের ফ্রেন্ডরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করলে তখন রিমাকে রিফাত মেনে নেয়। কিন্তু রিফাত প্রথমে রিমার প্রতি দুর্বলতা ছিল না। তারপর একটা সময় রিমার ভালোবাসা আর ওর প্রতি কেয়ারিংটা দেখে রিমার প্রেমে পড়তে বাধ্য হয়েছিল। তখন রিমাকে চোখে হারাতো। আর রিফাত রিমাকে বলে দিয়েছিল এবার যদি ওকে কোনো মেয়ে ধোঁকা দেয় তাহলে হয়তো বেঁচে থাকতে পারবে না, বিয়েটা করার জন্য রিফাতের বেঁচে থাকতে পারবে না। তাই রিফাত রিমাকে বিয়ে করে নেওয়ার জন্য ওর বাসায় এসে নিজে থেকে বিয়ের কথাটা বলে। রিফাতের আব্বু আম্মু রাজি ছিল না। তখন রিমার আব্বু আম্মু ও আব্বু আম্মুকে নিয়ে এসে বিয়ের কথা বললে তার 1 মাস পরে ওদের বিয়েটা হয়। আর আজকে ওদের বিয়েটা হলো। আর একটু আগেই রিফাত রুমে আসার পর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতে পারলেন। তো রিমা কথাগুলো ভেবে আর দেরি না করে উঠে ব্যালকনিতে চলে গেল। রিমা খেয়াল করলো রিফাত সামনে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন রিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর কাঁধের উপর হাত রাখতে চান। একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার সামনের দিকে তাকালো। তখন রিমা বলতে লাগলো, আমার উপর রাগ করেছো? আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম করে বলবো না। তোমার যেমন খুশি আমাকে তেমন করে আদর করো। তারপরেও এমন করে ইগনোর করো না প্লিজ। আমি তোমাকে হারাতে চাই না বলেই বিয়েটা করেছি। আর তুমি যদি এমন করে আমার উপর রাগ করে থাকো তাহলে কি আমার খারাপ লাগবে না বলো? আমি কারোর উপর রাগ অভিমান দেখাচ্ছি না। তুমি যেটা বলেছো তার জন্য আমি দূরে সরে যাচ্ছি। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার জন্য কষ্ট পাক, এজন্য তোমার থেকে দূরে সরে গেছি। তাই প্লিজ আর অন্তত আমাকে আদর করতে বলো না। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার ঘুম আসছে না। যখন ঘুম আসবে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার বাবুটাকে ছাড়া আমি কখনো ঘুমিয়েছি? কখনো ঘুমাইনি। তাহলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছাড়া ঘুমিয়ে পড়বো? তুমি আমাকে বুকে নিয়ে ঘুমাবে। যতক্ষণ অবধি আমাদের মাঝে কয়েক রাউন্ড রোম্যান্স না হবে ততক্ষণ অবধি আমি ঘুমাতে পারবো মনে করেছো? কখনোই না। দেখো রিমা, এগুলো বলে আমাকে নিজের মায়ায় আটকানোর চেষ্টা করো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এখন আমার রাগ অভিমানটা ভাঙানোর জন্য এমনটা করছো, তাই না? তার মানে তুমি আমার উপর রাগ করে আছো, তাই তো? আমি তোমার কথাতেই বুঝতে পারছি। প্লিজ সোনা, তুমি আমার উপর রাগ করে থেকো না। তুমি যদি রাগ করে থাকো তাহলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগবে, অনেক বেশি কষ্ট হবে। প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার উপর রাগ করে থাকবো কি করে? তাহলে আমার দিকে ঘুরে আর আমাকে একটু আদর করো। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার উপর রাগ করে নেই, আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে। এখন আমি সেটা বুঝতে পারবো। ভালো ইমোশনালি ব্ল্যাকমেল করতে শিখে গেছো। যেই জানো যে আমি একটু রাগ অভিমান দেখালে তুমি আমার রাগ অভিমানটা ভাঙতে পারো না, তখনই সিফাত এরকম করে কথাগুলো বলতে শুরু করে দাও, তাই না? আমার বাবুটা আমার উপর রাগ করে থাকবে কেন? তুমি জানো না তোমার রাগ অভিমানটা আমি সহ্য করতে পারি না। এখন একটু রাগ দেখাবে না। তোমার যত খুশি আদর দাও, যেখানে খুশি দাও, আমি কিচ্ছু বলবো না। আমি তো চাই তোমার ভালোবাসাটা উপভোগ করতে চাই। প্লিজ আমাকে একটু আদর করো। আদর করলে কিন্তু অনেক আদর করব, তারপর ব্যথা লাগলে কিন্তু বলতে পারবে না যে ছেড়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। তখন কিন্তু আমি কোনো কিছুই শুনবো না। আমি তোমার সবটা ভালোবাসা হিসেবে নেব। এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করতে শুরু করো। রিফাত একটা ডেভিল হাসি দিয়ে রিমার দিকে ঘুরিয়ে ওকে হুটহাট করে উঠিয়ে নিল। রিমা নিজে থেকে নিজের দখলে নিয়ে চুষতে লাগলো। তো ভালো থাকুক ভালোবাসা।